আমরা আজকে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্টের প্রিভিয়াস ইয়ার পেপার করছি। এটা হচ্ছে 2023 আইবির পেপার, আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এমটিএসের প্রিলিমসের পেপার। এটা অফিসিয়াল পেপার। আমরা এর ম্যাথ পার্টটা আজকে সলভ করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাদেরকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পাঠিয়ে দিতে পারো, আমরা সেটাকে সলভ করে পাঠিয়ে দেবো। আমাদের প্রথম প্রশ্নটা দিয়েছে, দ্য এরিয়া অফ দ্য বেস অফ এ কিউবয়েড র্যাঙ্ক ইজ 8400 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য petrol content in it is 10.2 cubic meters. Find the depth of the petrol in the tank. এটা 2 ডেসিমেল অবধি নিতে বলেছে, কারেক্ট আপ টু 1 ডেসিমেল। আমাদের প্রথম প্রশ্নটা যেটা বলেছে, দ্য এরিয়া অফ দ্য বেস অফ এ কিউবয়েড র্যাঙ্ক ইজ 8400 স্কোয়ার সেন্টিমিটার অ্যান্ড দ্য ভলিউম অফ দ্য পেট্রোল কন্টেন ইন ইট ইজ 10.2 কিউবিক মিটার। ফাইন্ড দ্য ডেপথ অফ পেট্রোল ইন দ্য ট্যাঙ্ক। তো আমাদের এখানে যেটা দিয়ে দিয়েছে সেটা একটা কিউবয়েড দিয়ে দিয়েছে, সেই কিউবয়েডের বেসের উচ্চতা, বেসের ক্ষেত্রফলটা বলে দিয়েছে। কিউবয়েডের বেসের ক্ষেত্রফলটা আমাদের বলে দিয়েছে। এর মধ্যে পেট্রোল রাখা আছে, পেট্রোলটা কতটা রাখা রয়েছে সেটা বলে দেয়নি। কিউবয়েডের একটা নির্দিষ্ট উচ্চতা আছে, এবার নিচের দিকটা একটা পেট্রোল আছে, একটা নির্দিষ্ট উচ্চতা অবধি পেট্রোল রাখলে সেই উচ্চতাটা কতটা সেটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে ধরে নিচ্ছি এই উচ্চতাটা এত এইচ উচ্চতা। তো এখানে দেখো দুটো ইউনিট দিয়ে দিয়েছে, ডিফারেন্ট ইউনিট। একটা হচ্ছে 8400 স্কোয়ার মিটার, মানে কি এর যে বেস, এর বেসের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে 8400 সেন্টিমিটারের স্কোয়ার, এটা বলে দিচ্ছে। আবার এখানে দেখো কিউবিক মিটার বলেছে। এখন আমরা জানি কি 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার, আর 1 মিটার স্কোয়ার সমান সমান 1 মিটার কিউব, কারণ কিউব আনতে হবে আমাদের, তাহলে 100 সেন্টিমিটারের হোল কিউব, এটাই করতে হবে। তাহলে আমরা 10.2টা যদি এতে নিয়ে যেতে চাই, তাহলে এটার সাথে 100 কিউবের দিয়ে গুণ করে দিলে আমরা সেমি কিউব পেয়ে যাব। তো এক্ষেত্রে যেটা করব, এক্ষেত্রে আমরা জানি যে ভলিউম ইকুয়াল টু বেস ইন্টু হাইট। কিউবয়েডের ক্ষেত্রে ভলিউম ইকুয়াল টু বেস ইন্টু হাইট। তো আমাদের ভলিউমটা বলে দিয়েছে দেখো, আর বেসটাও বলে দিয়েছে, হাইটটা বের করতে হবে। ভলিউম কত, এই যে এত কিউবিক মিটার, তাহলে ভলিউমের জায়গায় 10.2 ইন্টু, এখানে আমরা শর্টকাট করছি, এখানে ডিসকাশন করছি না আমরা এটা কীভাবে হয়েছে। এটাও যখন আমরা ডেসক্রিপটিভ করব তখন এটা ডিসকাশন করে দেবো। এখানে যেহেতু এমসিকিউ টাইপ কোশ্চেন, তাই জন্য এগুলোকে শর্ট মেথডে আমরা করব। এবার একটু আগে আমরা দেখলাম যে এটা মিটার থেকে কীভাবে মিটার কিউব বের করতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের এর সাথে কত গুণ করবো, 100 মিটার কিউব, 1 মিটার কিউব মানে হচ্ছে 100 মিটারের হোল কিউব, 100 সেন্টিমিটারের হোল কিউব। তাহলে 100 সেন্টিমিটার হোল কিউব মানে কত, 6টা শূন্য হবে আগের পিঠে, 2 4 6টা। তাহলে আর বেসের মান বলে দিয়েছে 8400 ইন্টু হাইটটা আমাদের বের করতে হবে। তাহলে উভয় দিক থেকে আমাদের 0 কেটে গেল, এখানেও 10 চলে এলো, 0 রয়েছে, এখানেও 0 0 কেটে গেল। এখানে কাটাকুটি করলে হচ্ছে 7 12 84, আর এখানে 7 দিয়ে যাচ্ছে না, সরি, এখানে হচ্ছে 3 দিয়ে যাচ্ছে, সরি 3 তিরিককে 9, 3 4 12, আর এদিকে আমাদের যাচ্ছে হচ্ছে 3 দিয়ে দিলে হচ্ছে 3 2 6, 3 8 24, 28 দিয়ে গেছে, আবার 14 দিয়ে যাবে, তাহলে হচ্ছে 17 2 34। তাহলে 17000 তিনটে 0/14। এবার ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের উত্তর হবে, এইচের ভ্যালু সেটা আসবে আমাদের। তাহলে 17000, তাহলে 14 দিয়ে দিলে 14 1 14, 30, 14 2 28, তাহলে 2 20, 14 1 14, 6 60, 4 14 56। দেখো অলরেডি আমাদের উত্তর চলেছে 1214, 56 মানে 40, দশমিক নিয়ে আর 2 ডেসিমেল পর্যন্ত নিতে বলেছে আমাদের, সরি 1 ডেসিমেল পর্যন্ত নিতে বলেছে। তাহলে 40 মানে হচ্ছে 14 2 28। এবার 28 নিলেও আমাদের এখানে যেহেতু কাছাকাছি আসছে, 42-এর কাছাকাছি, তার জন্য এটাকে আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিলে, এখানে হচ্ছে যেহেতু 12 আসছে, তাহলে আবার 14-র প্রায় কাছাকাছি, তাহলে এখানে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা নিয়ে কত হবে, 12114.3, অর্থাৎ অপশান ডিটা হবে আমাদের হচ্ছে রাইট অপশান। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি সুরেন্দ্রর মোট প্রপার্টি হচ্ছে 100%, তার মধ্যে ওয়াইফকে দিয়ে দিয়েছে 60%, এবার ডটারকে দিয়েছে কি তার রিমেনিং, তাহলে 60 দেওয়া হয়ে গেলে 40% পড়ে আছে, তার রিমেনিং। এবার এই 40% আর 75% মানে 3/4 দিচ্ছে, মানে 30% ডটার পেয়েছে।
তাহলে এখন ওই রিমেনিং কতটা পড়ে থাকলো, তাহলে 60 90 মানে 100 মাইনাস 90 মানে 10% পড়ে আছে, যেটা পেয়েছে কে না ট্রাস্ট পেয়েছে এই 10%, এটা ওয়াইফ, ঠিক আছে, এটা ডটার। তাহলে এই 10%-এর ভ্যালু আমাদের বলে দিয়েছে 60 লাখ, এই যে, তাহলে 10% মানে হচ্ছে 60 লক্ষ। তাহলে এবার আমাদের জানতে হয়েছে যে ফাইন্ড দ্য ওর্থ অফ দ্য শেয়ার অফ দ্য প্রপার্টি হি গেভ টু হিজ ডটার। তাহলে ডটারকে কতটা দিয়েছে 30%, তাহলে 30%-এর ভ্যালু কত হবে, 10% মানে যদি এত হয় তাহলে 30%-এর ভ্যালু কত হবে, 30%-এর ভ্যালু হবে হচ্ছে আমাদের 1800। তাহলে এইটা হচ্ছে 30%-এর ভ্যালু হবে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। Two trains are running in opposite direction. They cross a man standing on a platform in 28 seconds and 10 seconds respectively. They cross each other in 24 seconds. What is the ratio of their speeds? তাহলে দুটো ট্রেন, একটা মানুষ ধরে এখানে দাঁড়িয়ে রয়েছে, দুটো ট্রেন একটা প্ল্যাটফর্মের মানুষ দাঁড়িয়ে রয়েছে, এখানে ম্যান দাঁড়িয়ে আছে, এটা ম্যান। এবার একটা ট্রেন এদিক থেকে আসছে আর একটা ট্রেন এদিক থেকে আসছে। তাহলে এই দুটো ট্রেনের কী হচ্ছে, প্রথম ট্রেনটা এই মানুষটাকে 28 সেকেন্ডে অতিক্রম করেছে, 28 সেকেন্ড লেগেছে, আর দ্বিতীয় ট্রেনটা লেগেছে 10 সেকেন্ড। তাহলে এবার এরা যখন নিজেদের মধ্যে অতিক্রম করছে যখন, তখন তাদের সময় লাগছে কত, সেক্ষেত্রে তাদের রিলেটিভ স্পিড বেরিয়ে আসছে। রিলেটিভ স্পিডে যখন গিয়ে নিজেদের অতিক্রম করছে তখন হচ্ছে তাদের 24 সেকেন্ড সময় লাগছে, নিজেদের ক্ষেত্রে তো অতিক্রম করছে। বলছে হোয়াট ইজ দ্য রেশিও অফ দেয়ার স্পিড। তো এই ক্ষেত্রে আমরা এটাকে দুরকম ওয়েতে করতে পারি। আমরা একটা শর্ট মেথড দেখাচ্ছি, এটা হচ্ছে অ্যালিগেশন মেথড। অ্যালিগেশন মেথডে করলে 28 সেকেন্ড প্রথম ট্রেন, আর দ্বিতীয়টা হচ্ছে 10 সেকেন্ড নিয়েছে। এবার এদের হচ্ছে যখন নিজেদের মধ্যে করছে তখন সেটা গড় সময়, সেটা হচ্ছে 24 সেকেন্ড। তাহলে সেক্ষেত্রে হচ্ছে কত 14 আর হচ্ছে 4, তাহলে 7:2 সেকেন্ড মোট সময় লাগছে। আর এটাকে যদি তোমরা ট্র্যাডিশনাল মেথডে করো, অর্থাৎ ধরে নাও যে প্রথম ট্রেনটার দৈর্ঘ্য এক্স, ফার্স্ট ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে, বা ফার্স্ট ট্রেনের স্পিড, আমরা ফার্স্ট ট্রেনের স্পিড ধরে কাজ করছি এখানে, স্পিড অফ ফার্স্ট ট্রেন সমান এক্স মিটার পার সেকেন্ড, আর স্পিড অফ দ্য সেকেন্ড ট্রেন ওয়াই মিটার পার সেকেন্ড ধরে নিলাম আমরা। তাহলে লেন্থ অফ ফার্স্ট ট্রেন কত হবে, প্রথমটা দেখো 28 রয়েছে, তাহলে 28x মিটার, আর লেন্থ অফ সেকেন্ড ট্রেন তাহলে কত হবে 10y মিটার। কারণ কি ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম, এটা আমরা জানি। এবার যেটা বলছে দে ক্রস ইচ আদার ইন 24 সেকেন্ডস, তারা একে অপরকে 24 সেকেন্ডে অতিক্রম করছে। তাহলে তারা নিজেদেরকে যখন অতিক্রম করবে তাদের ডিস্টেন্স দুটো যোগ হয়ে যাবে আমাদের, তাহলে 28x প্লাস 10y, এই দুটো ওদের ডিস্টেন্স মানে ওদের লেন্থ দুটো যোগ হয়ে গেল। আর ওদের যে স্পিড রয়েছে, স্পিড হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত হচ্ছে 24। তাহলে এবার এদের মধ্যে যদি আমরা ক্যালকুলেশন করে দিই তাহলে কী হবে 28x প্লাস 10y ইকুয়াল টু 24x প্লাস 24y। তাহলে হিসাব করলে হচ্ছে 4x ইকুয়াল টু 14y, তাহলে x বাই ওয়াই ইকুয়াল টু 14/4, তাহলে কাটলে 2, ওপরে হচ্ছে 7, তাহলে x ইস টু ওয়াই ইকুয়াল টু হচ্ছে 7:2। তাহলে আমাদের অ্যান্সার হবে কত, অপশান এ। হোয়াট ইজ দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন এ সাম অফ রেস 15,000 at 18% per annum for 3 to 2/4 years, interest compounded annually? Round up your answer to the nearest integer. তো এখানে বলেছে যে এই যে অঙ্কটা, তা বলেছে যে 15,000 টাকার 18% হারে 3.24 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট কত বছর বাৎসরিক সুদ যেখানে দিচ্ছে। তো সেক্ষেত্রে আমরা কীভাবে ইন্টারেস্টটা নির্ণয় করব দেখো। তো এখানে হচ্ছে আমরা যদি ট্র্যাডিশনাল মেথডে করি তাহলে কী করতাম আমরা, p ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস পি। কিন্তু শুধু মাইনাস পি করলে হবে না, দেখো এখানে যেহেতু ইন্টারেস্ট অ্যানুয়ালি হচ্ছে বলে দিয়েছে, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, তাহলে এখানে যে ফ্র্যাকশন ইয়ারটা রয়েছে অর্থাৎ 3 বছরের জন্য হচ্ছে এখানে 3 বছরের জন্য ইন্টারেস্টটা কাটবে, ঠিক আছে, কম্পাউন্ডেড হারে। আর বাকি যে ফ্র্যাকশন ইয়ারটা রয়েছে এটাকে কিন্তু p ইন্টু 2
ইন্টু 18/100/4 এই আকারে হচ্ছে, অর্থাৎ সিম্পল ইন্টারেস্টের বাকিটা বেরোবে। ফ্র্যাকশনটা হচ্ছে সিম্পল ইন্টারেস্টে ইন্টারেস্ট বেরোবে। যেটা 3 বছর পুরো রাউন্ড ফিগার রয়েছে সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট হবে। আর যেটা ফ্র্যাকশন থাকবে, যেহেতু অ্যানুয়ালি বলে দিয়েছে কম্পাউন্ড ইন্টারেস্টটা, বাৎসরিক বলে দিয়েছে, কিন্তু এইভাবে করতে গেলে অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাবে আমাদের। তাই জন্য আমরা কী করবো, রেশিও মেথড নেবো। আমরা জানি 2 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট, 3 বছরের কম্পাউন্ড ইন্টারেস্ট বের করার জন্য রেশিও মেথড সূত্র কী আছে, 2 বছরের জন্য আমরা জানি 2:1, আর 3 বছরের জন্য জানি 3:1, আর 4 বছর হলে জানি 4:6:4:1। এটা হচ্ছে আমরা জানি 4 বছরের জন্য। এছাড়াও 5 বছরের যখন বের করতে হয় 5 বছর বের করি আমরা। তো যাই হোক, আমাদের এটা বিবেচ্য বিষয় নেই, আমাদের যেটা দরকার হচ্ছে 3 বছরের বের করার দরকার। তাহলে 3:3:1। তাহলে এক্ষেত্রে দেখো 15,000 টাকার 18% ইন্টারেস্ট প্রথম ক্ষেত্রে, 15,000 টাকার 18%, তাহলে 18/100, 0 কেটে গেল। তাহলে কেটে গেলে হচ্ছে 18 × 15 মানে 2700। আবার 2700 18%, তাহলে কেটে গেলে এখানে গুণ করলে কত হবে, 6 হাতে 10 486, এখানে পাবো হচ্ছে আমরা 486। আর লাস্টে পড়ে থাকছে 486-এর আবার 18%, 486 × 18/100, তাহলে 18 দিয়ে আগে গুণ করে নিই। 87.48, ঠিক আছে। এবার এগুলোকে যদি গুণ করি আমরা, গুণ করে তারপরে মাল্টিপল করে দিই যদি, তাহলে 8100 প্লাস 1458, তারপরে হচ্ছে 87.48। এবার এদেরকে আমরা যোগ করবো, এটা পাবো, সেটা হচ্ছে 0.48, তো লাস্টে বসে গেল। তাহলে 28 হাতে 15, 5 হাতে 1, 28 হাতে 15, 5 হাতে 1, 8 8 9, 9 5 14, 4 হাতে 1, 4 5, 8 6, 8 9, এত। এটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্টে, মানে সিআইতে বেরোলো আমাদের, টোটাল সিআইতে বেরিয়ে গেল। এখন দেখো বাকি যে ফ্র্যাকশন ইয়ারটা আছে, মানে 2004 বছর, তাহলে 2004 বছরে 15,000 টাকা, 2004 বছরের সুদ কত হচ্ছে, 15,000 টাকার 2/4 × 18, তাহলে এখানে কত হচ্ছে 2, তাহলে 2 দিয়ে কাটলে হচ্ছে এখানে 9, তাহলে হচ্ছে 1350। 15,000 টাকা এই ফ্র্যাকশনের সুদটা হচ্ছে, মানে অর্ধেক বছরের সুদ হচ্ছে 1350। এবার দেখো এটা যেহেতু টোটালটা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাই জন্য আমরা যখন এইসব এমনি ক্যালকুলেশন করতাম তখন ব্যাপারটা যেটা হতো, সেটার জন্য হচ্ছে কি হচ্ছে, আমাদের এর ওপর টোটাল কম্পাউন্ড যেটা বেরিয়েছে তার উপরে আবার কম্পাউন্ড হবে, তার উপরে আবার একটা কম্পাউন্ড বসবে, এটাই হচ্ছে নিয়ম। তাহলে সেক্ষেত্রে আমাদের হবে কি, এখানে অর্ধেক হয়ে যাবে ইন্টারেস্টটা, ইন্টারেস্ট রেটটা অর্ধেক হয়ে গেলে কত হবে না, ইন্টারেস্ট রেট অর্ধেক হয়ে গেলে এটাকে 9% চলে আসবে, 18%-এর অর্ধেক মানে 9%, কিন্তু 9% নিলে দেখো আমাদের এখানে ক্যালকুলেশন করতে অসুবিধা হবে, তাই জন্য এটাকে 10% হচ্ছে। এবার এটা 10%, 9645.48-এ 10% মানে কত, 964.50, এটা ছিল। তাহলে এটাকে যদি আমরা যোগ করে দিই, এই তিনটাকে যোগ করে দিলে পাবো হচ্ছে আমরা 0.8, 9, এখানে হচ্ছে 9, 10, 15, 5 হাতে 1, 9 10, আর 9 19, 9 হাতে 1 2, 11। এবার দেখো আমরা এখানে তো 9% আমাদের অঙ্ক এসেছিল, আমরা কিন্তু 10% ধরে নিয়েছি, তাই জন্য আমরা 1% কম করব। 1% মানে এবার 9645 বা 964-এর 1% মানে 96, 960.45 1% মানে 96। তাহলে এটার থেকে যদি 96 মাইনাস করে দিই, তাহলে সেক্ষেত্রে আমরা কত পাবো, দেখো অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা হয়তো পারবো না আমরা, এখানে যেহেতু রাউন্ড অফ দ্য নিয়ারেস্ট ডিজিট বলে দিয়েছে, তাই জন্য এখানে ভ্যালুটা এসে দাঁড়াবে হচ্ছে 11864 সামথিং। তাহলে আমরা অপশান সিটা হচ্ছে কারেক্ট অপশান হিসেবে বিবেচনা করব। Solutions A and B contain acid to water in the ratio of 4:5 and 5:7 respectively. 3 liters of A is mixed with 5 liters of B. In 960 ml of this solution, how much acid should be mixed to that ratio of acid to water becomes 1:1 resulting solution. দেখো এখানে যেটা বলেছে, সলিউশন এ আর বি এর দুরকম অ্যাসিড কন্টেন্ট করে 4:5 আর 5:7 রেসপেক্টিভলি করে। তার প্রথমটা থেকে 3 লিটার তুলে নিয়েছে মিক্সচার, আর দ্বিতীয়টা থেকে বি থেকে 5 লিটার মিশ্রণ তৈরি করেছে। এবার
এরকম মিশ্রণ তুলে নেওয়ার পরে 960 মিলিমিটার মিশ্রণে কতটা অ্যাসিড যোগ করলে অ্যাসিড আর জলের অনুপাত সমান হবে বা 1:1 হবে। তো এক্ষেত্রে আমরা কিভাবে করব? এক্ষেত্রে আমাদের দেখো প্রথমে হচ্ছে সলিউশনের অ্যাসিড ইস টু ওয়াটার কত বলেছে 4:5, আর সলিউশন বি এর অ্যাসিড আর ওয়াটারের অনুপাত কত বলেছে 5:7। তাহলে এখানে অ্যাসিড কতটা আছে? অ্যাসিডের ভাগ আছে হচ্ছে 4/9 আর ওয়াটারের ভাগ আছে 5/9। এখানে অ্যাসিডের ভাগ আছে কত 5/12, এখানে ওয়াটারের ভাগ আছে 7/12। এটা রয়ে গেছে। এবার এখান থেকে প্রথমটা থেকে কতটা করা হয়েছে নিউ সলিউশনে অ্যাসিড আর ওদিকে হচ্ছে অ্যাসিড আর এটা হচ্ছে ওয়াটার। তাহলে অ্যাসিড কতটা আছে দেখা যাক 49 ইন্টু 3 প্লাস 5/12 ইন্টু 5। একইভাবে 5/9 ইন্টু 5 3, আর এদিকে হচ্ছে 7/12 ইন্টু 5। এবার এখানে যদি হিসেব করি আমরা তাহলে হচ্ছে ক্যালকুলেশন করলে পাবো 3, এটা কেটে যাচ্ছে, এখানেও ক্যালকুলেশন করলে 3 কেটে যাচ্ছে, ওপরে পড়ে থাকছে 4 4/3 প্লাস 25/12, এখানে 5/3 প্লাস 35/12। তাহলে এখান থেকে দেখো ক্যালকুলেশন করলে আমরা এখানে পাবো হচ্ছে 4 16 প্লাস 25 মানে হচ্ছে 41, আর এদিকে হচ্ছে 20 আর এদিকে হচ্ছে 35, আর এদিকে হচ্ছে আমাদের 55। ঠিক আছে, তাহলে আমাদের রেশিওটা কী হলো? এখানে অ্যাসিড আর ওয়াটার যে অনুপাতটা হবে, এই অনুপাতে যদি নতুন মিশ্রণে মেশাই তাহলে আমাদের অনুপাতটা গিয়ে দাঁড়াবে 41:55। ভালো করে বুঝতে হবে, এইখানে এখনও কিন্তু অ্যাসিড যোগ করা হয়নি, এখন শুধুমাত্র ওই 3 লিটার তুলেছি আর 5 লিটার নিয়ে মিশিয়ে দিয়েছি, তার ফলে নতুন যে মিশ্রণটা তৈরি হয়েছে সেই মিশ্রণে অ্যাসিড আর বেসের অনুপাত হয়েছে 41:55, কারণ এখান থেকে 3 লিটার নিয়েছিলাম, এখান থেকে 5 লিটার নিয়েছিলাম। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই যে অ্যাসিড ওয়াটার যেটা বেরিয়েছে রেশিও মানে 41:55 যে রেশিওটা বেরিয়েছে, এটাকে নিয়ে যেতে হবে আমাদেরকে 1:1। তার জন্য আমাদের বলে দিয়েছে যে টোটাল ইউনিট কতটা রয়েছে 960 মিলিমিটারে কতটা রয়েছে, আর এদের ডিফারেন্সটা কত অ্যাসিড আর ওয়াটারের ডিফারেন্স হচ্ছে আমাদের 14। এবার দেখো এই দুটো যোগ করলে হচ্ছে কত 96, এই দুটোর যোগফল হচ্ছে টোটাল ইউনিটের যোগফল 96, আমাদের আবার টোটাল ভ্যালুয়েশন হচ্ছে 96। তাহলে 96 ইউনিট মানে হচ্ছে 960 লিটার, তাহলে 14 ইউনিট মানে কত লিটার? তাহলে 96 ভাগ করলে 10 140 লিটার, তাহলে 140 হচ্ছে আমাদের কারেক্ট অপশন, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অপশন। The mark price of an item 1900, the shopkeeper was offering it for a discount 12%, but on further bargaining agreed to offer a successive discount, and finally he sold the item for res 1538.24. What was the second discount offered by him? তাহলে একটা দোকানদার তার একটা জিনিসের মার্ক প্রাইস রেখে যাচ্ছে 1900 টাকা, এবার সেখানে তিনি প্রথমে 12% ডিসকাউন্ট দিয়েছেন, আর দ্বিতীয় ক্ষেত্রে কতটা ডিসকাউন্ট দিয়েছে সেটা বলে দেয়নি, তাহলে হচ্ছে 12% ডিসকাউন্ট দিলে হচ্ছে 88 হবে, 88 টাকা দামে কিনবে, তাহলে 1900 এটা, আর এটা হচ্ছে 88 টাকা দিয়ে কিনেছে, আর দ্বিতীয় ক্ষেত্রে যে ডিসকাউন্টটা দিয়েছে সেটা হচ্ছে x/100, এত টাকা ডিসকাউন্ট দিয়েছে। এবার এটা গিয়ে এই দুটো সাকসেসিভ ডিসকাউন্ট পাওয়ার পরে তার সেলিং প্রাইসটা গিয়ে দাঁড়িয়েছে 1538.24, বা ক্রেতার ওই দামে কিনেছে যেটা হোক। তাহলে সেক্ষেত্রে আমাদের এটা ক্যালকুলেশন করলে 0 কেটে গেল, এখানে হচ্ছে 100 0, এখানেও 0, এখানেও 0 কেটে গেল। এবার এটাকে যদি কাটাকুটি করি আমরা 19 দিয়ে কাটি, এটাকে কাটলে পাবো হচ্ছে 8 দিয়ে কাটলে হচ্ছে 1 থাকছে হাতে 18, 182, আবার 0 নেবো, 9 দিয়ে দেবো, 9 দিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদের
182 সরি 114, তার মানে হচ্ছে 5 6 6 হবে এখানে। তাহলে আবার 8 8 রয়েছে, তাহলে 11, এখানে 8 দিয়ে দিলে 8 10 কাশে 8 12, আবার 11 দিয়ে এটা কাটা যাবে, 11 দিয়ে কাটলে হচ্ছে 11 11 99 2 92। তাহলে আমাদের 100 মাইনাস এক্স ইকুয়াল টু 92, মাইনাস এক্স ইকুয়াল টু 92 মাইনাস 100, বা মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 8, এক্স এক্স কেটে গেল, এক্সের ভ্যালু হচ্ছে কত 8%। তাহলে আমাদের 8% দ্বিতীয় ক্ষেত্রে যে সাকসেসিভ ডিসকাউন্টের দ্বিতীয় পার্টটা হচ্ছে 8% ছিল, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে এভালুয়েশন করতে বলেছে, একটা সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে। তাহলে দেখো 81-এর এ রয়েছে, ফোর্থ রুট রয়েছে 256 রয়েছে, এখানে 0 পয়েন্ট একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা, টোটাল 8টা সংখ্যা, এখানেও 8টা সংখ্যা আছে, এই জায়গাটা মাথায় রাখবে। 8টা সংখ্যা থাকলে আগে আমাকে মাথায় রাখতে হবে 81-এর যদি ফোর্থ রুট হয় তাহলে কত হবে 3, আর 256-এর যদি ফোর্থ রুট হয় তাহলে কত হবে সেটা 4 হবে, এটা মাথায় রাখতে হবে। আর 8টা সংখ্যার জন্য ফোর্থ রুট, 8টার ফোর্থ রুট মানে 100, ঠিক আছে। তাহলে এখানে আমরা এইখান থেকে লিখতে পারি, এখান থেকে ডাইরেক্ট লিখতে পারি, এখানে হচ্ছে 3/100 মাইনাস 4/100, আর 625-এর বর্গমূল মানে 25, এর দুটোকে যদি লসাগু করি তাহলে কত পাবো আমরা 100, 1/100 মাইনাস 1/100 প্লাস 25, তাহলে এটাকে এ দুটোর মধ্যে লসাগু করবো মানে 100 মাইনাস 1 প্লাস 2500, অর্থাৎ 2400/100, 2499/100, অর্থাৎ 24.99, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে অপশন বি। A bus has to travel from A to B. The bus covers the first 1/3 of the distance at 25 km/h and the next 1/4 of the distance at 30 km/h. For the rest of the journey, the bus travels 50 km/h. The average speed of the bus for the entire journey is কত? তাহলে এটাকে খুব শর্টে আমরা কিভাবে করব দেখা যাক। তো প্রথমে দেখো টোটাল জার্নিটাকে আমরা যদি 1 ধরে নিয়েছি, টোটাল ডিস্টেন্স 1, আচ্ছা 1। আর এখানে যেটা অ্যাভারেজ স্পিড বের করতে হবে, এই অ্যাভারেজ স্পিডের দেখো সবসময় কিন্তু একই ফর্মুলাতে কাজ করবে না, এখানে যেহেতু ভিন্ন ভিন্ন ডিস্টেন্স আর ভিন্ন ভিন্ন স্পিড রয়েছে, তাই জন্য অ্যাভারেজ স্পিড হবে কি, সূত্রটা হবে হচ্ছে আমাদের টোটাল ডিস্টেন্স বাই টোটাল, এখানে হচ্ছে টোটাল টাইম, ঠিক আছে, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম, কারণ অ্যাভারেজ স্পিড বের করবো, এইটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে টোটাল ডিস্টেন্স আমরা ধরে নিয়েছি 1, ঠিক আছে। তাহলে 1 এর হচ্ছে প্রথমে ফার্স্ট 1/3 গিয়েছে, তাহলে 1/3 এটা হচ্ছে ডিস্টেন্স, 1/3 ডিস্টেন্স এটা হচ্ছে স্পিড, আর এটা হচ্ছে টাইম। তাহলে 1/3 ডিস্টেন্স গেছে কত স্পিডে গেছে 25 km/h। তারপরের ডিস্টেন্স হচ্ছে 1/4 ডিস্টেন্স গেছে হচ্ছে 30 km/h। তাহলে 1/3 আর 1/4 চলে গেলে রেস্ট কতটা পড়ে থাকে, 3 4 12 হয়ে গেলে হচ্ছে আমাদের এখানে 12, আর এদিকে 4 3 7 বাদ দিলে হচ্ছে 5/12 পড়ে থাকছে। তাহলে 5-এর 12 ডিস্টেন্স গেছে হচ্ছে 50 km/h। তাহলে এদের মধ্যে মাল্টিপল করে ডিভাইড করে দেবো, ডিভাইড করে দিলে কি পাবো আমরা 75 সেকেন্ড টাইম লাগবে, এই ডিস্টেন্সে যেতে তার টাইম লাগবে হচ্ছে 1/120, আবার এই ডিস্টেন্সে 5-এর 12 ডিস্টেন্স 50 km/h যেতে সময় লাগবে 1/120। এত সেকেন্ড আর কি, 1/75। এবার এদের যদি লসাগু করি, এলসিএম বের করি আমরা 75 আর 120, তাহলে আমরা এলসিএম পাবো হচ্ছে 600। তাহলে 600 যে এলসিএম পেয়ে গেলাম, তাহলে এদের টোটাল যে টাইমটা লাগে ডিস্টেন্সটার জন্য, টোটাল টাইমটা কি করে পাবো, টোটাল টাইম, তাহলে এই তিনটের যোগফল বের করতে হবে, 1/75 প্লাস 1/120 প্লাস 1/120, এদের টোটাল টাইম হয়েছে 6, এই টোটাল লসাগু হচ্ছে 600। তাহলে এখানে যদি হিসাব করি আমরা 75, তাহলে 75 যদি হিসাব করা হয় তাহলে হচ্ছে 5 12, এদিকে হচ্ছে
আমাদের গিয়ে দাঁড়াবে হচ্ছে 18। তাহলে 18/600, তাহলে কাটাকুটি করলে 3/100 হচ্ছে আমাদের, 6 দিয়ে কাটলাম। তাহলে এবার টাইম, টোটাল টাইম এইটা লাগছে, তাহলে এটাকে যদি ডিস্টেন্স যেহেতু 1/3/100 অর্থাৎ 100/3, অর্থাৎ তার অ্যাভারেজ স্পিড হবে 33.13 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান সি হচ্ছে আমাদের রাইট অপশান হবে। এখানে একটা সিম্পলিফিকেশন দিয়ে দিয়েছে, সিম্পলিফিকেশনটা কী হবে দেখা যাক। সিম্পলিফিকেশনটা হচ্ছে 2/3, আচ্ছা এটাকে আগে আমরা অপকৃত ভগ্নাংশ নিয়ে চলে আসি। 4 দুগুণে 8 আর 3 11/4, একইভাবে হচ্ছে 6 6 5 6 11/6, তাহলে 11 উপরে কেটে গেল, এখানে কাটলে 2, এখানে হচ্ছে 3 ভাগ 7/8, আর এটা ভিতরে লসাগু করলে হবে 7/12, আচ্ছা যোগ 5/7 ভাগ, এটা অফ রয়েছে আগে গুণ হবে, তাহলে 3 3 9/28, তাহলে এখানে এটা উল্টে গেলে হবে 3/2, ভাগটা যেমন আছে সেটা থাকবে, গুণ হয়ে যাবে, গুণ হয় 8/7, আর ব্র্যাকেটটা উঠে গিয়ে গুণ হয়ে যাবে 7/12 প্লাস 5/7, এটা উল্টে যাচ্ছে, উল্টে গেলে হবে 28/9, তাহলে এটা কাটলে হবে 4, এখানে হচ্ছে আমাদের 2 কাটলে 4, 4 কাটলে 3, 3 3 কেটে গেল, 7 7 কেটে গেল, তাহলে হচ্ছে 1 প্লাস 20/29, তাহলে এটা হিসাব করলে কত হবে 9, 29/9, তো 29/9 হচ্ছে আমাদের অ্যান্সার। অপশান এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বলছে ইফ all 4 digit, if sum of all 4 digit numbers which are divisible by both 3 and 5 is কত, মানে সমগ্র 4 সংখ্যার সংখ্যা যেগুলো 3 আর 5 দ্বারা বিভাজ্য, দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য, এরকম সংখ্যাগুলোর যোগফল কত। তাহলে আগে আমাদের বের করতে হবে 4 অঙ্কের সংখ্যার সবথেকে ছোট লোয়েস্ট সংখ্যা যেটা বোথ 3 and 5 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত 1000, আর 3 আর 5 দ্বারা এদের লসাগু, 3 আর 5 লসাগু হচ্ছে 15, তাহলে 15 দিয়ে ভাগ করে দেবো, ভাগ করে দিলে কত পাবো, তাহলে পাবো হচ্ছে 6 15 90, তাহলে হচ্ছে 10 100, আবার 6 15 90, তাহলে হচ্ছে 10, তাহলে 10 চেয়ে বেশি রয়েছে, তাহলে এক্ষেত্রে কি হবে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের প্লাস 15 মাইনাস 10, তার মানে হচ্ছে 1005। এই 1005 সংখ্যার হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, যেটা হচ্ছে 3 আর 5 দ্বারা বিভাজ্য। আর সবচেয়ে বৃহত্তম সংখ্যাটা এবার খুঁজবো, বৃহত্তম সংখ্যার মান কত 4 অঙ্কের, 4টে 9, এবার একে 15 দিয়ে ভাগ করব, ভাগ করলে পাবো 6 15 90, আবার 99, 6 15 90, আবার 99, 6 15 90, তাহলে বিয়োগ করলে 9, তাহলে এখান থেকে 9 বাদ দিলে কত হবে, সবচেয়ে বৃহৎ 4 অঙ্কের সর্ববৃহৎ সংখ্যা যেটা হচ্ছে 15 দ্বারা বিভাজ্য, সেটা হচ্ছে এইটা। এইবার এরকম সংখ্যা কতগুলো আছে যেগুলো বোধ 3 আর 5 দ্বারা বিভাজ্য, সেটা বের করার জন্য কি বৃহত্তম সংখ্যা যেটা হচ্ছে 15 দ্বারা বিভাজ্য, ক্ষুদ্রতম সংখ্যা যেটা হচ্ছে 3 5 উভয় দ্বারা বিভাজ্য, বাই 2 যোগ 1, তাহলে কত হচ্ছে দাঁড়াচ্ছে আমাদের, দেখা যায় 5 দাও 10, হাতে 1, সরি বাই 15, 15 দ্বারা যদি বিভাজ্য হবে, 5 দাও 10, হাতে 1, 1 দিয়ে দিলে হচ্ছে 8, এখানে হচ্ছে 9, 8 9, 8 9 8 5 বাই 15 যোগ 1, তাহলে 15 দিয়ে কাটা যদি আমরা হচ্ছে 5 15 75, 14 148, 9 15 135, 135 9, 599 যোগ 1 মানে হচ্ছে 600, তাহলে 600টা সংখ্যা আছে 4 ডিজিটের, মানে 4 অঙ্কের, যারা হচ্ছে 3 আর 5 দ্বারা বিভাজ্য, কিন্তু তাদের যোগফল বের করতে বলেছে। আমরা এটাকে একটু মুছে দিচ্ছি, 600টা আমরা শুধু মাথায় রাখবো, আর 1005 আর 9999টা মাথায় রাখবো। তাহলে আমরা এখান থেকে যদি পাবো, কি পাবো, আমাদের সূত্র আছে যোগ বিয়োগ, সংখ্যাগুলো যোগ করার সূত্র কি, n/2 ইন্টু 2a প্লাস n-1 ইন্টু d, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে n কি আছে, n হচ্ছে টোটাল টার্ম হচ্ছে আমাদের 600/2, এর টার্ম কত, প্রথম টার্মটা ধরেছিলাম 1005 বের করেছিলাম, আর এবার n এর ভ্যালু কত ছিল আমাদের 600 - 1, আর d এর ভ্যালু হচ্ছে আমাদের 15, তাহলে এটা কাটাকুটি করলে পাবো 300, তাহলে 300 ইন্টু 2010 প্লাস 900 মাইনাস 15, তাহলে হচ্ছে 300, আর এদিকে হিসাব করলে আমরা পাবো হচ্ছে 9 দিয়ে 11, 10 মাইনাস 15, 300 ইন্টু 15 বাদ দিলে হচ্ছে 1995,
এটা গুণ করে দেবো, 000, 3 9 3 5 15 5 হাতে 1, 3 9 27 28 8 হাতে 2, 3 9 27 আর 2 29 9 হাতে 2, 3 0 0 2 নামলো 3, তাহলে 3298500, 3298500 এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, অপশন ডি। এবার বলছি if Ashok and Kaushika work together then they can complete a piece of work in 20 days. However, if Ashok works alone and completes the half of the work, then Kaushik takes over the task and complete the second half of the task. The task is completed in 45 days. How long will Ashok take to complete the task if he worked alone? Assume that Kaushika is more efficient than Ashok. তাহলে অশোক একটা কাজ করছে, সেটা 20 দিনে, অশোক আর কৌশিক, তাহলে আমরা ধরে নিলাম অশোকের এফিসিয়েন্সি এক্স আর কৌশিকের এফিসিয়েন্সি হচ্ছে ওয়াই। তাহলে আমাদের যেটা আসবে প্রথমে হচ্ছে তারা একসাথে কাজ করে 20 দিনে কাজটা কমপ্লিট করে, তাহলে একদিনে করলে কতটা হবে, 1/x তাই 1/y ইকুয়াল টু 1/20। এবার দেখো অশোক অর্ধেক দিন কাজ করেছে, কৌশিক অর্ধেক কাজ করেছে, অর্ধেক অংশ কাজ করেছে, সরি, তাহলে অর্ধেক অংশ কাজ করলে তাদের কাজ করতে কমপ্লিট করতে 45 দিন লেগেছে। তাহলে অশোক অর্ধেক অংশ কাজ করতে সময় নেবে কত, অর্ধেক দিন সময় নেবে একা, আর কৌশিক অর্ধেক অংশ হচ্ছে অর্ধেক, তার একাকি কাজ করার অর্ধেক দিন সময় নেবে, সেটা সমান সমান 45। তাহলে এক্স প্লাস ওয়াই এর ভ্যালুয়েশনটা বেরোচ্ছে কত, 90। তাহলে এটা 1 নম্বর। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে পাবো এক্স প্লাস ওয়াই বাই এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে 1/20। তাহলে এখানে 90 বসিয়ে দেবো, তাহলে 90/xy ইকুয়াল টু হচ্ছে 1/20। তাহলে গুণ করলে হচ্ছে xy ইকুয়াল টু হচ্ছে 1800। এবার এক্স আর ওয়াই এর ভ্যালু যে কোনো একটা ভ্যালু আমরা হচ্ছে জানতে চাইছে যে হাউ লং উইল অশোক কমপ্লিট দ্য টাস্ক, তাহলে অশোকের এক্স, তাহলে এক্স এর ভ্যালু আমরা বের করবো x = 90 - y। ঠিক আছে, তা এখানে যে কোনো একটা ভ্যালুকে পুট করে দেবো আমরা, এখানে 90 - y করে দিলাম, 90 - y ইন্টু ওয়াই ইকুয়াল টু 1800। তাহলে এখান থেকে লিখতে পারি y² - 90y - 1800 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা যেটা আসবে সেটা হচ্ছে 1800কে যদি আমরা ভাঙি এখানে, তাহলে হচ্ছে 90 আনতে হবে, 6 দিয়ে দাও 300, আবার 6 দিয়ে দাও 6 5 50, 2 দিয়ে দাও 25 5 5। তাহলে এখান থেকে আমরা যেটা ক্যালকুলেট করলে যেটা পাবো 90 আনতে হবে, তাহলে 5 6 30, 5 দুগুণে 10 60, 60 30। তাহলে 60 30 যদি করি y² - 60y প্লাস 30y, কারণ 60 প্লাস 30 ছিল, তাহলে হচ্ছে সরি মাইনাস হবে এটাও, -1800 ইকুয়াল টু 0। তাহলে আমরা এখান থেকে যদি ক্যালকুলেশনটা এখানটায় করছি আমরা, তাহলে পাবো কি y কমন যাবে, y - 60 -30 কমন এলো, তাহলে y - 60 ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে y - 60 আর y - 30 ইকুয়াল টু হচ্ছে 0, y ইকুয়াল টু হচ্ছে 60 আর y ইকুয়াল টু হচ্ছে আমাদের 30। এবার দেখো যেহেতু বলে দিয়েছে যে কৌশিক মোর এফিশিয়েন্ট দেন অশোক, কৌশিক হচ্ছে অশোকের থেকে বেশি এফিসিয়েন্সি, তাহলে যেটা কম কম ভ্যালু সেটাকে আমরা নেবো, কারণ সরি বেশি ভ্যালু যেটা নেবো y এর ভ্যালুটা বেশি নেবো, y যেহেতু কৌশিক, তাহলে y 60 হলে x এর ভ্যালু কত হবে, x সমান হবে 90 - 60 সমান 30। তাহলে 30 ডেজে হচ্ছে অশোক পুরো কাজটা কমপ্লিট করতে পারবে। A medicine capsule is in the form of a cylinder with hemispherical ends. The total length of the capsule is 3 cm and the diameter of the cross section of the cylinder is 1.4 cm. Find the approximate capacity of the capsule. তো এখানে যেটা বলে দিয়েছে একটা ক্যাপসুল হচ্ছে তার দু প্রান্ত হচ্ছে অর্ধগোলাকৃতি, আর বলেছে তার টোটাল লেন্থ বলে দিয়েছে 3 সেন্টিমিটার, আর তাদের ক্রস সেকশনের মানে অর্ধচ্ছেদের প্রস্থচ্ছেদের হচ্ছে ব্যাস হচ্ছে 1.4, বলছে এর ক্যাপাসিটি মানে ভলিউমটা কত জানতে চাইছে। তাহলে ক্যাপসুল দেখতে কেমন হয়, আমাদের ওষুধের ক্যাপসুল আমরা দেখেছি, ওষুধের ক্যাপসুল দেখতে হয় হচ্ছে এরকম, তার দুদিকটা এরকম থাকে।
এটা আমরা দেখেছি, সরি। ঠিক এরকম থাকে আমাদের ওষুধের ক্যাপসুলগুলো। তো এক্ষেত্রে আমাদের এটা অর্ধগুলো এখান থেকে দুটো ছেদ একই, এটাও 1.4, এটাও 1.4, এই জায়গায় 1.4, এখানটা হচ্ছে 1.4, আর টোটাল ডিস্টেন্স যেটা বলে দিয়েছে সেটা হচ্ছে 3 মিটার। এই তাহলে 3 মিটার ডিস্টেন্সটা আমাদের এখন যদি দেখো এই দুটো অংশ যেটা কেটেছি আমরা মানে প্রস্থচ্ছেদে, তাহলে এটার ব্যাস তো পেয়ে গেছি আমরা, দুটো টোটালটা সমান না, আমাদের বেঁকে গেছে আঁকাটা একটু সুন্দর করে করি। তাহলে এই যে ক্যাপসুলটার টোটাল ডিস্টেন্স হচ্ছে আমাদের কত, 3 মিটার, আর এই প্রস্থচ্ছেদগুলোর ব্যাস বলে দিয়েছে কত, 1.4 করে, এখানে 1.4, তাহলে টোটাল প্রত্যেকটা জিনিসের প্রস্থচ্ছেদ বলে দিয়েছে। তাহলে এক্ষেত্রে দেখো ব্যাস বলে দিয়েছে, তাহলে ব্যাসার্ধ পেয়ে যাব, আর ব্যাসার্ধ পেয়ে গেলে এই যে ডিস্টেন্সটা এদিক থেকেও ঠিক এই যে ডিস্টেন্স, এই দুটো ডিস্টেন্স যদি বাদ দিই তাহলে আমরা এই মাঝখানে যে সিলিন্ডার অংশ, এই সিলিন্ডার অংশের ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব। তো তাহলে মাঝখানে যে সিলিন্ডার অংশ, এই সিলিন্ডার অংশের ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব, ঠিক কি না? তাহলে সিলিন্ডার অংশের যে ডিস্টেন্সটা আমরা পেয়ে যাব, তাহলে আমরা সেক্ষেত্রে সিলিন্ডার অংশের ডিস্টেন্স দৈর্ঘ্যটা পাওয়ার জন্য কি করব, আমরা আগে বের করে নেব ব্যাসার্ধটা, রেডিয়াস। তাহলে আর এর ভ্যালুটা বের করব, আর এর ভ্যালু হচ্ছে 1.4/2 মানে 0.7, এটা হচ্ছে আমাদের আর এর ভ্যালু বেরিয়ে গেল। এবার যেটা বের করতে হবে সেটা হচ্ছে সিলিন্ডারের হাইট অফ সিলিন্ডার, কত হবে, আমাদের টোটালটা 3, তার থেকে দুদিকের থেকে 7 করে বাদ যাবে, কারণ অর্ধগোলক মানে এটা মাথায় রাখতে হবে, এই যে ডিস্টেন্সটা, তাহলে এটা যদি সেন্টার হয় তাহলে এখান থেকে এই অবধি এটা তো ব্যাসার্ধ হবে, তাহলে ব্যাসার্ধ এখানের ব্যাসার্ধটাও যা হবে এটাও ব্যাসার্ধ তাই হবে, এই ব্যাসার্ধও তাই হবে, এটাই নিয়ম। তাহলে এখান থেকে দুবার 2 ইন্টু 0.7 বাদ চলে গেল, কারণ এখানে এগুলো তো ব্যাসার্ধ না আমাদের, তাহলে 2 ইন্টু 0.7 বাদ চলে গেলে পড়ে থাকলো 1.4 মানে 1.6 সেন্টিমিটার। তাহলে এখান থেকে এই অবধি যে ডিস্টেন্সটা পেলাম আমরা সেটা হচ্ছে 1.6 মিটার, এটা পেয়ে গেলাম। এইবার যেটা আমাদের এটা সেন্টিমিটারে আছে, আচ্ছা সেন্টিমিটারে আছে, এটাও সেন্টিমিটারে আছে, ঠিক আছে, ওকে, অসুবিধা নেই, তাহলে ইউনিট চেঞ্জের ব্যাপার নেই। এবার আমাদের যেটা বের করতে হবে হচ্ছে ডায়ামিটার, এই ভলিউম বের করতে হবে, টোটাল ক্যাপসুলের ভলিউম। টোটাল ক্যাপসুল মানে হচ্ছে দুদিকে দুটো অর্ধগোলক আর মাঝখানটা সিলিন্ডার, তাহলে টোটাল ভলিউম অফ ক্যাপসুল, টোটাল ভলিউম অফ দ্য ক্যাপসুল কত হবে, হচ্ছে ভলিউম অফ সিলিন্ডার যোগ ভলিউম ইন্টু 2 হেমিস্ফেরিক্যাল, ঠিক আছে। তাহলে ভলিউম অফ সিলিন্ডারের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, আর হেমিস্ফেরিক্যালের সূত্র কি, 2/3 পাই আর কিউব, এটাই সূত্র। তাহলে পাই এর ভ্যালু আমরা জানি না, তাহলে এখানে পাইয়ের ভ্যালু এখানে বলে দিয়েছে যে 2/27/2 বসাতে হবে, তাহলে পাইটাকে কমন নিয়ে নিলাম আমরা, আর এখানে আর স্কোয়ারটাকেও কমন নিলাম, ভিতরে পড়ে থাকলো এইচ প্লাস 2/3 সরি 4/3 আর, এটা পড়ে থাকলো আমাদের ভিতরে। তো এখানে হচ্ছে 4/3 আর, এবার ভ্যালুগুলো পুট করে দেবো, 22/7 ইন্টু 0.7 ইন্টু 0.7, এখানে ভিতরে এইচ এর ভ্যালু হচ্ছে 1.6 প্লাস 4/3 ইন্টু আর এর ভ্যালু হচ্ছে 0.7, এখানে দশমিক উঠে গেল 10, এখানে হচ্ছে 10 উঠলো, দশমিক তুলে এখানে দশমিক তোলার জন্য 10, এখানে 10 উঠে গেল, 7 কেটে গেল, 10গুলো আমরা হিসাবের মধ্যে রাখবো। তাহলে এখানে যদি ক্যালকুলেট করি আমরা, তাহলে এখান থেকে ক্যালকুলেট করলে কত পাবো আমরা দেখে নিই। তাহলে হচ্ছে 22 ইন্টু 7 মানে 154/100,
আর এদিকে গুণ করলে লসাগু করলে হচ্ছে 30, তাহলে হচ্ছে 48 প্লাস 30 মানে 428। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে এখান থেকে আমরা এখানটায় লিখছি, ক্যালকুলেশনের ভ্যালু হচ্ছে 154/100, 8 8 16 6 হাতে 1, 4 দিয়ে 6 রেখে 7, 76 ইন্টু বাই 30। এটাকে যদি ভাগ করে দিই আমরা, এটাকে 1546 হচ্ছে 13, আরও 2 দিয়ে দাও, এটা হচ্ছে 75 যদি আমরা করি তাহলে 25 মতন হবে, ঠিক আছে। আর এখানে হচ্ছে 10 হবে তখন, তাহলে তাহলে এখানে যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 4 25 100, আমরা এটাকে 75 ধরে নিচ্ছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু হিসাবে, ঠিক আছে, কাজের সুবিধার জন্য। এখানে 25 দিয়ে কাটলে 4 দিয়ে যদি কাটি আমরা, সম্পূর্ণটা যাবে না, এখানে পড়ে থাকবে 2, সরি 2 দিয়ে দিলে 7, 77 হচ্ছে, তখন 38 মানে 3.8 সামথিং আসবে, ঠিক আছে। তা 3.8 মানে আমরা এখানে দেখো 3 ভ্যালু তো নেই, আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিয়েছে, তাহলে অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিলে হচ্ছে 4 আসবে আমাদের, 4 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 4 সেন্টিমিটার কিউব, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হবে। In a box there are 10 notes, raise 20, raise 10 notes, raise 20 notes, and raise 50 notes. In a ratio 3:5:7, the total amount of notes is raise 3360. Find the number if raise 20 notes and raise 50 notes taken out together. তাহলে দেখো এখানে একটা বক্সের 10 টাকা 20 টাকা আর 50 টাকার নোটের রেশিও হচ্ছে 3:5:7। এবার এদের নোটের টাকার অনুপাত কত হবে? 10:20:50। তাহলে কত হচ্ছে? 1:2:5। তাহলে এদের সাথে গুণ করে দেবো টাকার অনুপাত আর নোটের সংখ্যার অনুপাত দিয়ে। তাহলে গুণ করে দিলে কী পাবো? 3:10:35। এবার টোটাল টাকা কত বলেছে? 3360। তাহলে এদের যোগফল হচ্ছে 45 48। তাহলে 48 ইউনিট মানে হচ্ছে আমার 3360। এবার আমরা যদি কাজ করি তাহলে হচ্ছে এখানে পাবো 1 ইউনিটের ভ্যালু হচ্ছে পাবো হচ্ছে আমরা 70। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 70 পাই, এবার 20 টাকার নোট কতগুলো ছিল? রেস 20 নোট নাম্বার, রেস 20 নোট নাম্বার কত হবে? 10 × 70/20, 0 কেটে গেল, তাহলে হচ্ছে 35। কারণ 50 টাকার নোট আর 20 টাকার নোটের সংখ্যা জানতে হয়েছে একসাথে একত্রে, আর 50 টাকার নোটের নাম্বার, 50 টাকার রেস 50 নোট নাম্বার, তাহলে কত হবে? এখানে হচ্ছে 35 × 70/50, 0 কেটে গেল, 7 তাহলে 7, তাহলে 49। তাহলে টোটাল কত হবে? টোটাল হবে হচ্ছে 35 + 49 মানে হচ্ছে 84। তাহলে আমাদের অপশন এ হচ্ছে রাইট অপশন হবে। ফাইন্ড দ্য সিম্পল ইন্টারেস্ট অন 3660 at 5% per annum for 15 months। তাহলে 3660 × 5 × 15 মাস মানে 12 দিয়ে হিসাব হবে, বছরের হিসাবে আর থাকবে না। তাহলে বাই 100 × 12, 0 কেটে গেল, তাহলে কাটলে 3 5 15, 3 4 12, 5 দিয়ে কাটলে এখানে হচ্ছে 2, এখানে 4 2 8 হচ্ছে, তাহলে 4 2 8 হলো, 8 হলে কাটলে হচ্ছে 4টা 32, এদিকে হচ্ছে আচ্ছা আগে 4 দিয়ে কাটলে 4 9 4 5, এটা পুরোটা কাটবে না, পুরোটা ডিভিজিবল হবে না, সরি একটুখানি ভুল করে পড়লাম, এখানে পুরোটা তো ডিভিজিবল হবে না। তাহলে এখানে যে কাটাকুটিটা করতে হবে সেটা হচ্ছে 4 দিয়ে যাবে না, এটা পুরোপুরি 2 দিয়ে গেল, 2টাও কাটবে না, তাহলে হচ্ছে 18 2 36, 3 2 6, আর যাচ্ছে না, এ অবধি থাকলো। তাহলে আমাদের ওপরে পড়ে থাকছে হচ্ছে 183 × 5, তার মানে
তিন পাঁচা 15, 5 হাতে 1, 5 8 90 আর 1 91, 915/4, 4 দিয়ে কাট এ করলে 4 দুগুণে 8, 11, 4 দুগুণে 8, 3 35, 4 8 32, হচ্ছে 228.75। অপশন সি হচ্ছে আমাদের রাইট অপশন। I walk at a speed of 10 km/h and cover a distance 2 hours in 2 hours. If I doubled my speed, how early would I reach my destination? তাহলে দেখো 10 কিলোমিটার আমার স্পিড আর হচ্ছে টাইম, ঠিক আছে? তো আমার স্পিড দেওয়া আছে আর টাইম দেওয়া আছে। 10 কিলোমিটার প্রতি ঘন্টায় গেলে আমি 2 ঘন্টায় পৌঁছাই, ঠিক আছে? এবার স্পিড ডবল করে দেবো 2 কিলোমিটার প্রতি ঘন্টা, তাহলে এখানে টাইম কত হবে 1 ঘন্টা। কারণ কি স্পিড ইনভার্সলি প্রপোর্শনাল টু টাইম, বা টাইম ইনভার্সলি প্রপোর্শনাল টু স্পিড, মানে স্পিড বাড়লে টাইম কমবে, টাইম কমলে স্পিড বাড়বে। তাহলে আমার 60 মিনিট লাগবে, এটা কোনো ক্যালকুলেশন করারই দরকার নেই আমার। 3 pipes are attached to a tank. The first one fills it completely in 5 hours, the second one fills it completely in 4 hours, and third one empties it in 20 hours. If all the 3 pipes are opened simultaneously at 7 am, at what time will the tank be completely filled? কোন সময় ট্যাঙ্কটা পুরোপুরি ভর্তি হয়ে যাবে সেটা জানতে চাইছে। তাহলে দেখো প্রথম পাইপটা কতটা 5 ঘন্টা টাইম নিচ্ছে, দ্বিতীয় পাইপটা 4 ঘন্টা, তৃতীয় পাইপটা 20 ঘন্টা সময় নিচ্ছে। তাহলে সেক্ষেত্রে কতটা সময় যাচ্ছে আমার দেখা যাক। তাহলে টোটাল এলসিএম হচ্ছে 20, এদের ওয়ার্ক এফিসিয়েন্সি তৈরি হচ্ছে 4, 5 আর এদিকে হচ্ছে -1। তাহলে কম্বাইন করলে 1 আওয়ারে কতটা হচ্ছে 1 আওয়ারে কতটা ফিল করবে, 1 আওয়ার ফিল হবে হচ্ছে 4 + 5 - 1, তার মানে হচ্ছে 8 ইউনিট করে ফিল হবে 1 ঘন্টায়। এবার 20 ইউনিট তো ফিল করতে হবে, তাহলে 20/8, তাহলে কত হচ্ছে 8 দুগুণে 16, আর ওদিকে পড়ে থাকছে হচ্ছে আমার 4, তাহলে 40, 5 8 40, 2.5 ঘন্টা লাগবে হচ্ছে পুরোটা ফিল করতে। তাহলে 7 am যোগ 2.5 ঘন্টা, ঠিক আছে? তো তাহলে কত হবে 9 ঘন্টা, 2.5 মানে এখানে 30 বুঝতে হবে, ঠিক আছে? তো তাহলে হচ্ছে 9টা 30 am এ ফিল হবে। তাহলে অপশন এ হচ্ছে আমাদের রাইট অপশন হবে। 2.5 ঘন্টা মানে এটা বুঝে নেবে যে 2 গুণ 1 2, অর্ধেক আর কি। তাহলে হচ্ছে 2 গুণ এটা 1/2 বলে জিনিসটা মাথায় থাকবে। Five consecutive even numbers are written in descending orders if 6, 8 and 10 are added to the first, second and third numbers respectively, and 13 is added to each of the last 2 numbers. The new sum of the numbers become 120% of the sum of the consecutive even numbers initially given. Find the square of the second largest these 5 numbers. যে 5টা consecutive নাম্বার দেওয়া আছে, সেই consecutive নাম্বারগুলো যদি অ্যাড করা হয় তাহলে বলছে, সরি ডিসেন্ডিং অর্ডারে রয়েছে। তা এবার ডিসেন্ডিং অর্ডারে লেখার পরে বলছে যদি এদের সাথে 6, 8, 10 অ্যাড করা হয় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় নম্বরের সাথে পরস্পরভাবে, এবং 13 হচ্ছে লাস্টের দুটো সংখ্যার সাথে 13 যদি অ্যাড করা হয়, তাহলে বলছে যে দ্য নিউ সাম মানে নতুন যে যোগফলটা হবে সেটা হচ্ছে পুরনো সংখ্যার যোগফল, পুরনো যে যোগফলটা রয়েছে সেই যোগফলের 120% হবে। তাহলে হচ্ছে ফাইন্ড দ্য স্কোয়ার অফ দ্য সেকেন্ড লার্জেস্ট অফ দিস নাম্বারস, তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যার বর্গটা বের করে দেখাতে বলেছে। তাহলে আমরা এখানে ধরে নিই যে আমাদের সব থেকে অ্যারিথমেটিক যে সিকোয়েন্সটাকে ধরে নিই, সে 5টা কনজিকিউটিভ নাম্বার হচ্ছে আমাদের এখানে পরস্পর সংখ্যা, যেগুলো ডিসেন্ডিং অর্ডারে সাজালে পাবো। প্রথম সংখ্যাটা n, তারপর একটা মানে জোড় সংখ্যা লিখতে বলেছে তো ইভেন নাম্বার, তাহলে n+2, n+4, n+6, n+8, এইটা হচ্ছে 5টা সংখ্যা। কিন্তু এটাকে বড় থেকে ডিসেন্ডিং অর্ডারে সাজাবো, ডিসেন্ডিং অর্ডারে সাজালে কি পাবো n+8, n+6, n+4, n+2,
আর n এইভাবে সাজানোর পর বলেছে যে 6 8 10 যোগ করা হয়েছে 5 এই প্রথম দ্বিতীয় আর তৃতীয় সংখ্যার সাথে। তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় সংখ্যার সাথে 6 8 10 যোগ করলে কি পাবো n + 8 + 6, তারপরে n + 6 + 8, n + 4 + 10 যোগ করে দেওয়া হয়েছে। আর বলেছে কি লাস্টের সংখ্যা যে দুটো রয়েছে তাদের সাথে 13 যোগ করা হয়েছে বলেছে। তাহলে n + 2 + 13 আর n + 13, তাহলে তার যোগফল কত হবে n + 14, n + 14, n + 14, এখানে পাবো হচ্ছে n + 15 আর হচ্ছে n + 13। এই সংখ্যাগুলো আমরা পেয়ে গেলাম। এবার তাহলে দেখো এখানে যে যোগফলটা আসবে, এদের যে যোগফলটা সাম, এই সংখ্যাগুলোকে যদি আমরা যোগ করে দেই যে সামটা পাবো আমরা, এই সংখ্যাগুলোর যোগফলের যে সামটা আমরা পাবো সেক্ষেত্রে সামটা হবে দেখো এখানে 5টা n আছে তাহলে 5n, আর এখানে 13 15 14 আছে, এদের হিসাব করলে হবে হচ্ছে আমাদের 70 হয়ে যাবে। ঠিক আছে, তো এবার পুরনো সংখ্যাগুলোর যোগফল মানে এই সংখ্যাগুলোর যোগফল বের করব আমরা। পুরনো যে সংখ্যা ছিল এই যে সংখ্যাগুলো ছিল এদের যোগফল বের করব। তাহলে এই সংখ্যাগুলোর যোগফল কত হবে, আমরা একটু কালারটা চেঞ্জ করে নিই বোঝার সুবিধার জন্য। এই সংখ্যাগুলোকে যদি যোগ করি, আমরা এরকমখানেই দেখাচ্ছি জায়গা শর্ট আছে তাই, এখানে যোগ করলে আমরা পাবো হচ্ছে এখানেও 5n, বাট এখানে যোগফল হবে 2 4 2 6 6 12 আর 8 20, 5n + 20। এইবার বলেছে প্রশ্ন অনুসারে যে পুরনো সংখ্যার যোগফলের 120% হচ্ছে এইটা। তাহলে আমরা এটাকে লিখে দিতে পারবো কি অ্যাকর্ডিং টু দ্য কন্ডিশন বা প্রশ্ন অনুসারে, এখান থেকে আমরা লিখতে পারি যে 5n + 20 ইন্টু 120/100 = 5n + 70। তাহলে এটা কাটাকুটি করলে হবে 6/5, ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো 30n + 120 = 25n + 350। তাহলে এখানে 5n = হচ্ছে 032, তাহলে এখানে কাটাকুটি করলে হবে 4 6, n এর ভ্যালু কত পেলাম আমরা 46। আমাদের এইবার যেটা জানতে চেয়েছিল সেটা হচ্ছে এই যে যে সংখ্যাগুলো বেরোলো 46 n এর ভ্যালু হলে বাকি সংখ্যাগুলো আমরা সব পেয়ে গেলাম। তাহলে বলেছে যে সেকেন্ড লার্জেস্ট নাম্বার মানে দ্বিতীয় সংখ্যাটা, দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটা কত ছিল আমাদের, ছিল n + 6 ছিল তো দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটা আমাদের। তাহলে দ্বিতীয় বৃহত্তম সংখ্যাটা যখন n + 6 ছিল তখন আমাদের তার স্কোয়ার বের করতে হবে। তাহলে n + 6 এর স্কোয়ার, n এর ভ্যালু হচ্ছে 46 + 6 তার স্কোয়ার মানে হচ্ছে 52 এর হোল স্কোয়ার। তাহলে 52 এর হোল স্কোয়ার কত 04 25, তারপরে হচ্ছে 5 গুণে 10 আর 2 এ 20, তাহলে 200, তাহলে হচ্ছে 4072704, তাহলে 2704 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে 2704 অপশন এ হচ্ছে আমাদের রাইট আনসার। If 15% of 55% of a number is 2475, then 51% of that number is কত? তাহলে 15 ধর যদি নাম্বারটা এক্সই হয় তাহলে নাম্বারটাকে আমাদের বের করতে হবে। তাহলে 2475/15, আচ্ছা আমরা এটাকে ভেঙেই করি, আমরা ধরি নাম্বারটা এক্স, এক্স এর 15%/100 ইন্টু 55%/100 = 2475। তাহলে এখানে কাটাকুটি করব, কাটাকুটি করলে আমরা এখানে যেটা পাবো হচ্ছে 5, 11 দিয়ে কাটলে হচ্ছে 2 27, আবার 2 5, 15 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে হচ্ছে 3। তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলাম কত 3 × 100 × 100। এবার এর 15% 51% বের করতে হচ্ছে, তাহলে এর 51% এর ভ্যালু কত হবে, তাহলে 51/100 ইন্টু 3 × 100 গুণ 100, তাহলে 100 100 কেটে গেল, তাহলে 3 1 3 3 5 15, 15300, 15300 হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে এল এর ভ্যালু এত, তাহলে এল = 6m/5 আর m =
5n/8 হলে এল আর এন এর রেশিও কত হবে সেটা বের করতে বলেছে। তাহলে এম এর ভ্যালু তো আমরা বলে দিয়েছি এখানে, তাহলে এম এর ভ্যালুটা এখানে বসিয়ে দেবো, পুট করে দেবো। এল ইকুয়াল টু 6/5 ইন্টু 5n/8। তাহলে এখানে কাটাকুটি করে 3 আর এখানে হচ্ছে 4, 5 5 কেটে গেল। তাহলে n/n ইকুয়াল টু 3/4। তাহলে l/n ইকুয়াল টু 3:4। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। If some items of clothing brought a price ranging from 250 to 400 are sold at prices ranging from 350 to 550, then what is the maximum possible profit that might be made in selling 12 such item of clothing? তাহলে একটা ক্লথিং এর বাজেট হচ্ছে পরে 250 সর্বনিম্ন ক্রস প্রাইসে, আর সর্বোচ্চ ক্রস প্রাইস হবে 400। আর সেলিং এর সময় সর্বনিম্ন ক্রস সেলিং প্রাইস রাখা যাবে 350 আর সর্বোচ্চ সেলিং প্রাইস রাখা যাবে 550। এক্ষেত্রে বলছে সব থেকে বেশি প্রফিট কখন করবো, তাহলে সব থেকে বেশি প্রফিট করতে গেলে মাথায় রাখতে হবে সর্বনিম্ন দামে কিনে সর্বোচ্চ দামে বিক্রি করবো। তাহলে সর্বনিম্ন দাম কত 250 আর সর্বোচ্চ দাম হচ্ছে 550। তাহলে আমাদের এখানে সিপি হবে হচ্ছে 250 আর এসপি হবে আমাদের কত 550। তাহলে প্রফিট কোথায় গিয়ে দাঁড়াবে 550 মাইনাস 250, তাহলে হচ্ছে আমাদের 200 হচ্ছে প্রফিট হবে। তাহলে 200 যদি প্রফিট হয় তাহলে 12টা জিনিসের প্রফিট কত হবে, তাহলে 12টা জিনিসের প্রফিট হবে কত, প্রফিট অফ 12 আইটেম ইকুয়াল টু 200। একটার প্রফিট হচ্ছে 200 ইন্টু 12টার প্রফিট, সরি এটা 300 এক্সটেন্ড, সরি এটা 300, এটা 300 হবে। এখানে সাবস্টিটিউটটা ভুল করা হয়েছে, এখানে হবে হচ্ছে 300, এটা 250 ছিল। তাহলে 3600, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।